হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার 200 এখানে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা 4 নম্বর সেট দেওয়া হয়েছে আরামবাগ হাই স্কুল এইচএস এবং গোরাবাজার আইসি ইনস্টিটিউশন থেকে, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব। এর আগে আমরা 3টে মডেল কোশ্চেন পেপার সলভ করে নিয়েছি এবং ম্যাথসের একটা সেট কমপ্লিট হয়ে গেছে। এছাড়া ম্যামের জিওগ্রাফির যে মডেল কোশ্চেন পেপারগুলো ছিল সেগুলো ম্যাম কমপ্লিট করে দিয়েছেন। হিস্ট্রিরও ক্লাস অনেকটাই হয়ে গেছে। এই যতগুলো ক্লাস হয়ে গেছে প্রশ্নবিচিত্রা সবগুলো তোমরা একটাই প্লেলিস্টের মধ্যে পাবে, ক্লাস 8-এর রায় মার্টিনের প্লেলিস্টের মধ্যে। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে লঘু অ্যাসিডের থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না, সেটা হচ্ছে কপার। তার কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের ওপরে অবস্থিত তারা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে মুক্ত করতে পারে, কিন্তু যেগুলো হাইড্রোজেনের নিচে অবস্থিত, যেমন কপার ধাতু, সেটা হাইড্রোজেনের নিচে অবস্থিত তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তার জন্য এটা কিন্তু লঘু অ্যাসিড, যেমন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, সেখান থেকে কোনোভাবে কিন্তু হাইড্রোজেনকে মুক্ত করতে পারে না বা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। এরপরে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাসের যেটা সংকেত সেটা হচ্ছে NH3। কেমন, কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে, অনেকের হয়তো অনেক কিছু না জানা থাকতে পারে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আছে, কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবে। তার কারণ প্রশ্নবিচিত্রা শুধুমাত্র আনসার দেখা নয়, প্রত্যেকটা প্রশ্ন বুঝে নেওয়ারও চেষ্টা করবে যাতে করে একবারে তোমাদের পুরো প্রিপারেশনটা হয়ে যায়। নেক্সট, জলের চাপ ক্রিয়া করে। জল কিন্তু সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে, অর্থাৎ অপশান ডি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র দিয়েছিলেন, যেখানে একটা সূত্রের মধ্যে আমরা পড়েছিলাম যে অবাধে পতনশীল বস্তুর বেগ যত সময় বাড়ে তত কিন্তু বাড়তে থাকে। অপশান এ ক্রমশ বাড়ে, এটা হবে আনসার। 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান হচ্ছে 29.4। কেন হলো? তার কারণ যে কোনো 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 এত নিউটন বল দিয়ে টানে। তাহলে 1 কেজি ভরের বস্তুকে যদি 9.8 দিয়ে এত নিউটন বল দিয়ে টানে, তাহলে 3 কেজি ভরের বস্তুকে কত দিয়ে টানবে? ইন্টু 3 করবে, তাহলে 29.4 নিউটন, এটা হবে আনসার। নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল। নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন থাকে তাদেরকে একসঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখে যে বল, সেই বলটার নাম হচ্ছে নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে সেটা হচ্ছে নিউক্লিয় বল। এরপরে নেক্সট দেখো 2-1 বলছে যে বায়ুমণ্ডলীয় চাপে জল পারদ অপেক্ষা কত গুণ বেশি উপরে উঠতে পারবে? সেটা হচ্ছে 13.6 এত গুণ, মানে পারদ যতটা ওঠে তার থেকে জল 13.6 গুণ বেশি উপরে উঠতে পারবে। কখন কোনো বস্তু ডুবে ভাসবে? ডুবে মানে ধরো একটা জল রয়েছে এখানে, এই জলের মধ্যে কোনো একটা বস্তু ধরো এখানে মাঝখানে ডুবে ভাসবে। কখন? যখন বস্তুটির ওজন, যেটা নিচের দিকে ক্রিয়াশীল এবং তরল দ্বারা প্রদত্ত ঊর্ধ্বমুখী প্লবতা বল, এই দুটো যখন সমান হবে তখন কিন্তু বস্তুটা ডুবে ভাসবে। কেমন? তার মানে বস্তুর ওজন এবং প্লবতা মানে W1 সমান W2 যখন হবে তখন এই জিনিসটা কিন্তু ঘটবে। হাইড্রোজেন সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? সিম্পলি হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। এবার এখান থেকে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন মনে রাখতে হবে যাতে করে তোমাদের যে কোনো প্রশ্ন দিলে তোমরা করতে পারো। যেমন প্রশ্ন আছে এই যে কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো? সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। এবার যদি বিক্রিয়াটা মনে রাখো, দেখো ফেরাস সালফাইডের সঙ্গে যখন H2S উপর বিক্রিয়া হয় তখন ফেরাস সালফেট উৎপন্ন হয় এবং তার সঙ্গে H2S হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়। এবার এই প্রশ্নটা যখন তোমাদের 2 নম্বরে দেবে, বাই চান্স 2 নম্বরে যদি দিয়ে দেয়, তখন কিন্তু তোমরা শুধু কোন গ্যাস উৎপন্ন হয় সেটা লিখলে হবে না, তখন রাসায়নিক বিক্রিয়াটাও দিতে হবে। তার জন্য এই জিনিসটা শুধু জেনে রাখবে। এরপরে নেক্সট আমরা প্রশ্ন দেখব এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে একটা অনুঘটক যার সংকেত হচ্ছে MnO2। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অক্সিজেন তৈরি করতে কিন্তু এটা অনুঘটক হিসাবে কাজ করে। কেমন? কয়েকটি গ্যাসের পরিচিতি তোমরা যখন সেকেন্ড ইউনিট টেস্টে পড়বে তখন কিন্তু এই জায়গাগুলো তোমাদের কভার করতে হবে। এটার বর্ণটা কেমন হয়? ব্ল্যাক হয় বা ব্ল্যাক টু ব্রাউন, অনেকটা কালচে বাদামি বর্ণেরও কিন্তু হয়। কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচ ও সিল্কে কোন আধান আহিত হয়? কাঁচ এবং সিল্কের মধ্যে কাঁচটা উপরে আছে এবং সিল্কটা নিচে আছে, যেটা উপরে থাকে সেটাতে পজিটিভ আধান মানে ধনাত্মক আধান আহিত হয় এবং যেটা নিচে থাকে সেটাতে ঋণাত্মক আধান আহিত হয়। টেক্সট বুকের মধ্যে দেখবে, তোমরা দেখতে পাবে ছবি দেওয়া রয়েছে এবং অলরেডি আমাদের এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে। কেমন? এগুলো আমরা থিওরি ক্লাসে, আমরা সাবজেক্টিভ ক্লাস প্রোভাইড করি, নোটস প্রোভাইড করি। ক্লাস 8 সায়েন্স বা ক্লাস 8 পরিবেশ দেখবে একটা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করেছি, সেখানে
প্রথম দুটো চ্যাপ্টার 1.1 1.2 কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের জীবদেহের গঠন যে চ্যাপ্টারটা সেটা থেকেও নোটস লেখানো হচ্ছে, সেখানে সমস্ত জিনিস বোঝানো হয়েছে, নোটস কিন্তু প্রোভাইড করা হয়েছে। সেখানে আমরা বলেছিলাম যে যে জিনিসটা উপরে অবস্থিত সেটাতে ধনাত্মক আধান হয়, তাহলে কাঁচের মধ্যে ধনাত্মক আধান, আর সিল্ক নিচে আছে তার জন্য সিল্কের মধ্যে ঋণাত্মক আধান মানে মাইনাস আধান কিন্তু আহিত হবে। কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছুটলে পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে? মুক্তি বেগ, যেমন এসকেপ ভেলোসিটি বলা হয়, তার মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে যদি কোনো বস্তুকে ছোড়া হয় তাহলে সেটা পৃথিবীর আকর্ষণ বলকে ছাড়িয়ে পৃথিবীর বাইরে মানে মহাশূন্যে চলে যাবে। সবচেয়ে হালকা অধাতু হচ্ছে হাইড্রোজেন মানে H2, এবং সবচেয়ে ভারী যেটা অধাতু সেটা হচ্ছে আয়োডিন। এরপর নেক্সট এই কোশ্চেনটা বুঝে নাও, এখানে কি বলতে চাইছে। ও বাই নেগেটিভ এবং Cl মাইনাস আয়ন দুটি সর্বস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা। অক্সিজেন, দেখো অক্সিজেনের যেটা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 8, তার মানে 2,6, সর্বস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে। এবার যখন ও বাই নেগেটিভ তৈরি হয় মানে দুটো ইলেকট্রন বাইরে থেকে কিন্তু দুটো ইলেকট্রন গ্রহণ করে, তার জন্য দুটো ঋণাত্মক, তখন বাইরের কক্ষে দুটো ইলেকট্রন যোগ হয়ে গেল, তাহলে 6 আর 2 হয়ে গেল 8, তো সর্বস্থ কক্ষে 8টা ইলেকট্রন। ক্লোরিন হিসেব করব, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 17, প্রথম কক্ষে 2টো, তারপর কক্ষে 8টা, সর্বস্থ কক্ষে 7টা ইলেকট্রন। যখন Cl মাইনাস আয়ন হয় তাহলে একটা মাইনাস মানে বাইরের কক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে 2,8,7 ছিল সেটা হয়ে যাবে 8, তাহলে এরও বাইরের কক্ষে 8টা, এরও বাইরের কক্ষে 8টা, তার মানে 8টা ইলেকট্রন থাকে। আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে কিন্তু আর জিনিসটা ভুলবে না, কেমন? নেক্সট এখানে 3 দাগের প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যাদের প্রশ্নবিচিত্রা নেই স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা আনসারগুলো পরপর দেখব। প্রথমে দেখো 3 যেটা 1, এখানে দেখো 3 বলছে 10 কেজি ভরের একটি ব্লককে টেবিলের উপর রাখা হয়েছে এবং টেবিল আর ব্লকের মাঝখানে ক্ষেত্রফল যেটা সংস্পর্শ তলের ক্ষেত্রফল সেটা 0.25 মিটার স্কোয়ার। চাপের মান কত? ব্লকের ভর যেটা সেটা 10 কেজি, তাহলে ওই ব্লকটাকে পৃথিবী যে বল দিয়ে টানবে সেটাই তো হচ্ছে তার ওজন বা তার বল, সেটা কত? m×g মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, 9.8 গুণ করব, পেয়ে যাব 98 নিউটন। তাহলে আমরা বল বা ওজন পেলাম। ক্ষেত্রফল মানে তাদের সংস্পর্শ তলের ক্ষেত্রফল 0.25 মিটার স্কোয়ার বলে দিয়েছে। এবার টেবিলের উপর দেওয়া চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, তাহলে বল হচ্ছে 98 নিউটন, তাকে ক্ষেত্রফল মানে 0.25 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, এটা দেখো 392 নিউটন পার মিটার স্কোয়ার। পরেরটাতে দেখো কোন অক্সাইড? জিঙ্ক অক্সাইড, এটা নাম হচ্ছে জিঙ্ক অক্সাইড, সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এটা আম্লিক অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড এটা ক্ষারকীয় অক্সাইড। বেশিরভাগ ধাতুর যে অক্সাইড মনে রাখবে, যেমন ম্যাগনেসিয়াম একটা ধাতু, সোডিয়াম একটা ধাতু, যত ধাতুগুলো আছে মেনলি তাদের ধাতুগুলোর অক্সাইডগুলো ক্ষারকীয় অক্সাইড হয়। তবে কিছু কিছু ধাতু আছে যেমন অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এদের আবার অক্সাইডগুলো হচ্ছে উভধর্মী, কেমন? আর এখানে Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড। নেক্সট প্রশ্ন, একটি ছোট পেরেকের টুকরো জলে ডুবে যায় কিন্তু তার থেকে অনেক ভারী স্টিলের বাটি জলে ভাসে কেন? আমরা নোটসের মধ্যেও এটা করেছিলাম। দেখো বাটির আয়তন পেরেকের থেকে অনেক বেশি, উভয়কে বালতির জলে যদি ফেলা হয় তাহলে বাটি দ্বারা অপসারিত জলের ওজন বাটির ওজনের চেয়ে বেশি, তাহলে বাটি যতটা জল অপসারিত করে তার থেকে বাটির ওজনটা কী হয়? কম হয়। অপসারিত জলের ওজনটা যেহেতু বেশি তার জন্য ঊর্ধ্বমুখী প্লবতা বল বেশি, তার জন্য সেটা ভাসে। কিন্তু একটা পেরেক সে যতটা তরল অপসারিত করে বা জল অপসারিত করে তার থেকে পেরেকের ওজন বেশি, তার মানে ওজনটা বেশি আর ঊর্ধ্বমুখী প্লবতা বলটা কম, তার জন্য পেরেকটা কিন্তু জলের মধ্যে ডুবে যায়। নেক্সট কুলম্বের সূত্র বিবৃত করতে বলা হয়েছে, এখানে হাফ নাম্বার করে দিয়েছে, বেশি মানে এক্সপ্লেন করার দরকার নেই বা গাণিতিক রূপ লেখার দরকার নেই। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল স্থিরতড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর কাজ করে এবং এর মান হচ্ছে আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং ওদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ক্লাসে এক্সপ্লেন করে দিয়েছি এটা কিভাবে হয়। এরপর লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে? এটা আমরা আগেও পেয়েছিলাম। লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয়, স্টিম মানে হচ্ছে জলীয়বাষ্প, চালনা করলে সেখানে কী হবে? Fe3O4 মানে এটা হচ্ছে ফেরিক অক্সাইড উৎপন্ন হবে, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আমরা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের যে জায়গাটা ছিল সেটা দেখে নিলাম। লাইফ সায়েন্সের পোর্শনের মধ্যে দেখো অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন বেশি পরিমাণে থাকে।
যদি বলে পেশি কোষে কিসের সংখ্যা বেশি থাকে তখন আনসার হবে মাইটোকন্ড্রিয়া। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হবে রাইবোজোম। পরিবেশের উদ্দীপনা সাড়া দেওয়া, পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, এটা স্নায়বিক সমন্বয়, কেমন সমন্বয় সাধন, এগুলো তোমাদের উঁচু ক্লাসে গিয়ে পড়তে হবে আবার। এরপর দেখো এখানে সত্য মিথ্যার ক্ষেত্রে এখানে আনসার হবে দেখো মিথ্যা, তার কারণ মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা নয় অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। ক্রোমোজোমের সংখ্যার সাথে প্রজাতি কিভাবে সম্পর্কিত আমি এখানে লিখে দিয়েছি, আমি বলেও দিচ্ছি, যদি অসুবিধা হয় একবার শুনে নাও। প্রতিটি প্রজাতি জীবে নির্দিষ্ট সংখ্যা ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম সংখ্যা দেখে আমরা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিভুক্ত জীবকে আলাদা করতে পারি। কেমন মানে ক্রোমোজোম সংখ্যা পাল্টে গেলে সেটা হচ্ছে অন্য জীব, তাই না? যেমন মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, 23 জোড়া মানে 46টি ক্রোমোজোম থাকে। অন্য প্রাণীদের ক্ষেত্রে অন্য সংখ্যা ক্রোমোজোম থাকে। এরপরে বিসদৃশ কোনটা, দেখো সেন্ট্রোজোম আলাদা, সেন্ট্রোজোম প্রাণী কোষে পাওয়া যায়, বাদবাকি প্রাইমোর্ডিয়াল, ইউট্রিকল, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট এগুলো উদ্ভিদ কোষে থাকে। একটা জবা ফুলের বিভিন্ন অংশ কেটে আমরা কোন অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পারি? সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র। তোমাদের বই দেওয়াই আছে, দেখবে যে সরল আলোক অনুবীক্ষণ যন্ত্রটা দেখবে, ওইখানে লেখা আছে যে ফুল কেটে ফুলের বিভিন্ন অংশ দেখার জন্য সরল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। ভাজক কলা, আচ্ছা স্থায়ী কলা বর্জ্য পদার্থ সঞ্চয় করে। ভাজক কলার কাজ কি? উদ্ভিদ দেহের বৃদ্ধি, আমি এখানেও লিখে দিয়েছি উদ্ভিদ দেহের বৃদ্ধি। নেক্সট নিউক্লিয়াসের ছবি, এগুলো আমরা দেখব। এখানে লাস্টের কোশ্চেনটা আগে দেখি। রাইবোজোম কোথা থেকে উৎপন্ন হয়? নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়। ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণু সক্রিয়তা বেড়ে যায়? লাইসোজোম। 3-1 নিউক্লিয়াসের ছবি দেখব এবং ইউক্যারিওটিক কোষ। 3-1 বলেছে নিউক্লিয়াসের ছবি, এই ছবিটা তোমরা অঙ্কন করবে, আমি একটু ছোট করে দিই। দেখো এই ছবিটা অঙ্কন করবে, তোমাদের টেক্সট বুকের মধ্যে দেখবে আছে, এবং এগুলো লিখে দেবে কোনটা। বাইরের পর্দাটা নিউক্লিয় পর্দা, ভেতরকার সুতোর মতো অংশ সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। আর দেখাতে বলেছে তোমাদের এই ভেতরকার যে তরল পদার্থ সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, ভেতরকার তরল পদার্থ হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর দেখাতে বলেছে ক্রোমাটিন জালিকা হলো নিউক্লিওলাস, ভেতরে ঘন গোলাকার বস্তু সেটা হচ্ছে নিউক্লিওলাস, এগুলো অবশ্যই দেখাবে। এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে ইউক্যারিওটিক কোষ কাকে বলে? দেখো এখানে যে কোষের সুসংগঠিত নিউক্লিয়াস ও পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু থাকে তাকে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ বলে, যেমন উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। আর একটা সূত্রাকার শৈবাল হলো স্পাইরোগাইরা। 3 নম্বর প্রশ্ন আমরা আগে অ্যান্সার করে দিয়েছি। তাহলে আজকে আমরা 4 নম্বর সেটের সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ক্লাস 8-এর পেড ক্লাস চলছে। পেড ক্লাসে আমরা 4টে বিষয়, পরিবেশ বিজ্ঞান, গণিত এবং ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয়ের আমরা অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক আমরা নোটস প্রোভাইড করছি। ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নোটসের আকারে আমরা সেগুলো পিডিএফ করে পেড গ্রুপের মধ্যে পাঠাই। এছাড়া প্রশ্নবিচিত্রা সমাধান এগুলো পিডিএফ করে সেই গ্রুপে পাঠানো হচ্ছে, এবং প্রত্যেকটা টার্মের আগে তোমরা সাজেশন উইথ আনসার সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। অনেকেই ক্লাস 8-এর পেড গ্রুপে যুক্ত আছে, যদি কেউ যুক্ত হতে চাও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।